হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যান্ড টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের প্রশ্নবিচিত্রা অর্থাৎ রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 6 ম্যাথামেটিক্সের পেজ 118 নম্বর পেজের 2 নম্বর সেট। স্কুল হচ্ছে তোমার আলিপুরদুয়ার হাই স্কুল। ঠিক আছে, আলিপুরদুয়ার হাই স্কুলের যে সেটটা আছে সেই সেটের যতগুলো ম্যাথের কোশ্চিন আছে সমস্ত কোশ্চিনের অ্যান্সার আমি আজকের এই ভিডিওয় আলোচনা করব। তার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রশ্নবিচিত্রার প্রথম সেটের প্রথম স্কুলের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যতগুলো ম্যাথ আছে সমস্ত কোশ্চেনের অ্যান্সার। এবং তোমাদের বলবো, যদি তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে আমার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করবে, লিখবে নিজের নাম, ক্লাস 6 এবং স্কুলের নাম লিখবে। ঠিক আছে, তাহলে আমি এই মাসের মধ্যে একটা গ্রুপ তৈরি করছি, সেই গ্রুপে তোমাদের জয়েন করা হবে। সেখানে তোমরা তোমাদের কোশ্চিন সেন্ড করতে পারবে, সেই কোশ্চিনগুলো অ্যান্সার সেখানে দেওয়ার চেষ্টা করা হবে। ওকে, বুঝতে পেরেছো? তাহলে আজকের আলোচনার বিষয় হচ্ছে ম্যাথামেটিক্সের ক্লাস 6-এর প্রশ্নবিচিত্রার 2 নম্বর সেট। এবং তোমরা কখন কখন ভিডিও পাবে, ইউটিউবে তোমরা ভিডিও পাবে যে মানডে অর্থাৎ সোমবার সকাল 8টার সময়, ওয়েডনেসডে বুধবার 8টার সময় এবং ফ্রাইডে শুক্রবার 8টা AM অর্থাৎ সকাল 8টার সময় ম্যাথামেটিক্সের প্রশ্নবিচিত্রার ম্যাথামেটিক্স থেকে এই 3টা দিনে তোমরা সকাল 8টার সময় প্রতিদিন বলতে সোমবার বুধবার এবং শুক্রবার সকাল 8টায় একটা একটা করে সেট তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো আজকে যেটা আলোচনার বিষয় হচ্ছে সেটা হচ্ছে পেজ 118 সেট 2 ম্যাথামেটিক্সের। স্কুল হচ্ছে আলিপুরদুয়ার হাই স্কুল HS। তাহলে শুরু করা যাক। প্রথমে এক দাগের কোশ্চিন বলেছে যে সঠিক উত্তরটি বাছাই করে লেখো, অর্থাৎ যে উত্তরটি সঠিক সেটা তোমাদের লিখতে বলেছে। তো একটা ছক দেওয়া আছে, সেই ছকের মধ্যে একটা ঘর দেওয়া আছে, কালার করা আছে। ঠিক আছে, তো এই কালার করা আছে, তো এই চিত্রে কত অংশ রং করা আছে? তাহলে একটা ঘরে তোমার রং করা আছে, তাহলে কত অংশে? তাহলে এখানে টোটাল ঘর কটা আছে দেখো, টোটাল ঘর দেখো যে 6টা ঘর আছে। কটা ঘর আছে? টোটাল 6টা ঘর আছে। তাহলে 6টা ঘরের মধ্যে কয়টা ঘর রং করা আছে? তো রং করা আছে তোমার, রং করা নেই, সরি, এখানে কি বলেছে কয়টা চিত্রে কত অংশ রং করা নেই। তার মানে 5টা ঘরে রং করা নেই। কতর মধ্যে? 6-এর মধ্যে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কি বলো তো? অ্যান্সার হবে তোমার 5/6 অংশ, অর্থাৎ অপশন হচ্ছে সি, অপশন সি 5/6 অংশ। নেক্সট 2 নম্বর কোশ্চিন দেখো। 2 নম্বর কোশ্চিন বলেছে যে প্রদত্ত কোন সংখ্যা জোড়া পরস্পর মৌলিক? পরস্পর মৌলিক সংখ্যা হচ্ছে যে দুটো সংখ্যার গসাগু যদি 1 হয়, যে কোনো দুটি সংখ্যার যদি গসাগু 1 হয় তাহলে সেই সংখ্যা দুটি পরস্পর কী হবে? মৌলিক হবে। তো এখানে দেখো যে 20 এবং 21 সংখ্যা দুটি যদি আমরা গসাগু করতে যাই, তাহলে গসাগু দেখছি, দেখো আমরা কত পাচ্ছি? 1 পাচ্ছি। তার মানে পরস্পর মৌলিক সংখ্যা দুটি হচ্ছে 20 এবং 21, কিন্তু বাকি সংখ্যা যে জোড়াগুলো আছে সেগুলোর গসাগু কিন্তু 1 নয়। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো? অপশান ডি, 20 এবং 21। নেক্সট কোশ্চিন দেখো 3 নম্বর কোশ্চিন বলেছে যে পি এর 1/3 থেকে 4 কম বলতে কি বোঝায়? তো পি এর 1/3 মানে হচ্ছে পি গুণিত 1/3, মানে পি এর মানে কি? গুণ। তাহলে পি এর 1/3 আর 1/3 মানে 1/3 থেকে 4 কম, তো -4। আর এটাকে ক্যালকুলেশন করে লিখতে পারবো আমরা p/3, মানে p ইন্টু 1/3 মানে কি? p/3 - 4। তাহলে এটার সঠিক অ্যান্সার হয়ে যাবে সেটা হচ্ছে অপশন বি, p/3 - 4। নেক্সট কোশ্চিন দেখো যে 95 কোণটি হলো সরলকোণ, সূক্ষ্মকোণ, স্থূলকোণ না সমকোণ? দেখো এখানে সরলকোণ মানে হচ্ছে তোমার কি বলো তো? 180 ডিগ্রি। সূক্ষ্মকোণ হচ্ছে যে 0 থেকে বড় 90 ডিগ্রি থেকে কি বলো তো? ছোট। 90 ডিগ্রি থেকে ছোট। 0 থেকে বড় কিন্তু 90 ডিগ্রি থেকে কি বলো তো? ছোট। সে সমস্ত কোণগুলোকে আমরা সূক্ষ্মকোণ বলবো। কিন্তু আমার এখানে কি বলেছে? 95 ডিগ্রি কোণ বলেছে, তাহলে সূক্ষ্মকোণ হবে কি না? তাহলে সূক্ষ্মকোণ হচ্ছে না।
স্থূলকোণ, স্থূলকোণ কাকে বলে? স্থূলকোণ হচ্ছে যে 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে কী বলতো ছোট। 90 ডিগ্রি থেকে বড় কিন্তু 180 ডিগ্রি থেকে কী বলতো ছোট। সেই সমস্ত কোণগুলোকে আমরা স্থূলকোণ বলবো। দেখো যে 95 কোণটা 90 এবং 180-র মাঝখানে পড়ছে, তার মানে এটা হচ্ছে তোমার কী বলতো স্থূলকোণ। ঠিক আছে, তাই 95 ডিগ্রি কোণটি কী হবে? স্থূলকোণ। অ্যান্সার হবে অপশন সি। এবং এক সমকোণ মানে হচ্ছে তোমার কী বলতো 90 ডিগ্রি। ওকে, তাহলে এটা অ্যান্সার হবে অপশন সি, স্থূলকোণ। তারপরে নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখো। 5 নম্বর কোশ্চেন বলেছে যে একটি ত্রিভুজের প্রতিটি কোণের মান 60 ডিগ্রি হলে ত্রিভুজটি কী হবে? তো একটা ত্রিভুজের প্রতিটি কোণের মান যদি 60 ডিগ্রি হয় তাহলে সেই ত্রিভুজটি হবে সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, অ্যান্সার হবে অপশন এ, সমবাহু ত্রিভুজ। কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত হয়? 60 ডিগ্রি হয়। ঠিক আছে, এবার নেক্সট আসি আমরা শূন্যস্থানে। আর শূন্যস্থানের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তো 2 দাগের কী বলেছে? শূন্যস্থান পূরণ করো, যে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, প্রথম কোশ্চেন দেখো, বলেছে 1/5 ভগ্নাংশের একটি সমতুল্য ভগ্নাংশ। সমতুল্য ভগ্নাংশ মানে যে কোনো একটা ভগ্নাংশ লিখো, এমন একটা ভগ্নাংশ লিখো যেটাকে আমরা ক্যালকুলেশন করলে, সিম্পলিফিক্স করলে, অর্থাৎ কাটাকাটি করলে 1/5ই আসবে। এটি হচ্ছে তার সমতুল্য ভগ্নাংশ। তাহলে সমতুল্য ভগ্নাংশ তোমার অসংখ্য হতে পারে, অসংখ্য আছে। ঠিক আছে, তো 1/5কে যদি আমরা উপর নিচে 2 দিয়ে গুণ করে দিই, তুমি উপর নিচে 3 দিয়েও গুণ করতে পারো, উপর নিচে 4 দিয়েও গুণ করো, তোমার ওটাই হচ্ছে তার সমতুল্য ভগ্নাংশ। তো 1/5কে আমরা প্রথমে থেকে 2/2 দিয়ে গুণ করছি। তো 2/2 দিয়ে গুণ করলে আমরা উপরে পাবো 2 আর নিচে পাবো কত? 10। তাহলে অর্থাৎ 1/5-এর একটি সমতুল্য ভগ্নাংশ 2/10 হলো। অন্য ভগ্নাংশ হতে পারে, যদি আমরা 1/5কে যদি আমরা উপর নিচে কী বলো তো 3 দিয়ে গুণ করি, যে 3 দিয়ে গুণ করলে কী পাবো? 3/15। তার মানে এটাও কী বলো তো, এটাও তোমার 1/5 একটা সমতুল্য ভগ্নাংশ। তুমি 4 দিয়ে গুণ করো, 5 দিয়ে গুণ করো। ঠিক আছে, এমনকি তুমি 2/10কেও যদি তুমি গুণ করো 2 দিয়ে, 2 গুণিত 2/10 গুণিত 2 সমান সমান কত? 4/20। তাহলে এটাও কিন্তু 4 সমতুল্য ভগ্নাংশ হবে। কারণ দেখো যে 2 1-কে 2, 5 2 কত? 10। তাহলে কাটাকাটি করলে আমরা কী পাচ্ছি? 1/5ই পাচ্ছি। তাহলে 1/5 ভগ্নাংশের সমতুল্য ভগ্নাংশ হলো 2/10। এখানে তোমার অন্য উত্তরও হতে পারে। ঠিক আছে, নেক্সট 2 নম্বর কোশ্চেন বলেছে যে মুক্তির বয়স x বছর, তাহলে 4 বছর পর তার বয়স কত হবে? মুক্তির বয়স x বছর, তাহলে 4 বছর তার বয়স কত হবে? তো মুক্তির বয়স সমান সমান x বছর দেওয়া আছে, তাহলে অতএব 4 বছর তার বয়স হবে x + 4 বছর। কারণ পর বলছে ধরো যদি তোমার বয়স এখন 5 বছর হয়, তাহলে 2 বছর পর তোমার কত হবে? 5-এর সঙ্গে 2 যোগ করতে হবে, 7 হয়ে যাবে। একই রকমভাবে এখানে তোমার 7-এর জায়গায় কত আছে? 2 x আছে। তাই তো মুক্তির যদি বয়স এখন x বছর হয়, তাহলে 4 বছর তার বয়স কত হবে? তাহলে কি যা বর্তমান যেটা বয়সের সঙ্গে তোমার 4 বছর যোগ করতে হবে, অর্থাৎ x + 4 বছর। তারপরে 3 নম্বর কোশ্চেন বলেছে যে XCB এই রোমান সংখ্যাটিকে হিন্দু আরবিক সংখ্যায় লিখলে কি হবে? ড্যাশ হবে। ঠিক আছে, তো এখানে এক্সি মানে হচ্ছে তোমার 90 এবং ভি মানে হচ্ছে কত? 5। তাহলে XCB সমান হবে 95। ঠিক আছে, কারণ XC মানে 90 আর ভি মানে 5, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 95 হবে। তাহলে XCV এর রোমান সংখ্যাটা যদি আমরা হিন্দু আরবিক সংখ্যা লিখি, সেটা হয়ে যাবে কত বলো তো? 95 হবে। ওকে, তারপরে 4 নম্বর বলছে সূক্ষ্মকোণী ত্রিভুজের 3টি কোণের মানই ড্যাশ ডিগ্রি কম। সূক্ষ্মকোণী ত্রিভুজ কী হবে? 90 ডিগ্রি হবে। কারণ সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে? যার প্রতিটি কোণই হচ্ছে সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণ হচ্ছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে, অর্থাৎ 0 থেকে বড়, 90 ডিগ্রি থেকে ছোট। ঠিক আছে, তাহলে এখানে কী বলছে? ড্যাশ ডিগ্রির কম। কার কম? 90 ডিগ্রির কম, কারণ 90 ডিগ্রি থেকে কম গুণগুলি হচ্ছে তোমার সূক্ষ্মকোণী ত্রিভুজ। নেক্সট আসি সত্য অথবা মিথ্যা লেখো। সত্য অথবা মিথ্যা লেখো। দেখো কি বলেছে 1 নম্বর কোশ্চেন, যে 48টি রসগোল্লা ও 64টি সন্দেশ কোনোটি না ভেঙে সবচেয়ে বেশি সংখ্যক 28 জনকে দেওয়া যাবে। কি বলেছে এখানে? সবচেয়ে বেশি।
তাহলে সবচেয়ে বেশি কতজনকে দেওয়া যাবে সেটা কীভাবে করতে পারবো? আর বেশি বলে আমাকে কী করতে হবে? গসাগু করতে হবে। কমপক্ষে বলে লসাগু। তাহলে যে সবথেকে বেশি কত সংখ্যক জনকে দেওয়া যাবে যদি আমরা কোশ্চেন করি, তাহলে সেটা যেটা অ্যান্সার হবে সেটা দেখছি 28 আসছে কি না। যদি 28 আসে তাহলে সত্য, যদি না আসে তাহলে মিথ্যা। তাহলে আমরা কী করব? 48 এবং 64-র গসাগু করব। তাহলে 48কে 64 দিয়ে ভাগ, 64কে 48 দিয়ে ভাগ, 1 দিয়ে যাচ্ছে 48। তাহলে 14 থেকে 8 বাদ দিলে 6, 1 চলে আসলো। 6 থেকে 5 বাদ দিলে কত? 1। তাহলে আবার এই 16 যেটা পরে ঘিরবো 48 লিখবো, এটা কি দেখো 16কে 3 দিয়ে গুণ করলে কী হয়? 48 হয়, অর্থাৎ 3 ষোলং কত হয়? 3 ষোলং 48। তাহলে এর গসাগু কত হচ্ছে? 16। তাহলে অর্থাৎ সবচেয়ে বেশি কতজনকে দেওয়া যাবে? 16 জনকে দেওয়া যাবে। কিন্তু আমার কোশ্চেনে এখানে কতজন লেখা আছে? 28 জন লেখা আছে। তাহলে এর অ্যান্সারটা কী হয়ে যাবে? মিথ্যা হবে, ঠিক আছে? কারণ এরা মিথ্যা বলছে। তারপরে নেক্সট 2 নম্বর, যে সবচেয়ে কাছে 10-এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করলে হবে 97 মাইনাস 38 সমান সমান 7। কত বলেছে? 10-এর। তো 10-এর অর্ধেক কত? 5। এটা একটা জিনিস মাথায় রাখবে। 10-এর অর্ধেক কত? 10-এর অর্ধেক হচ্ছে কত? 5। তাহলে আমাকে দেখতে হবে 5-এর সমান আছে না বেশি আছে। তো 97কে আমরা দেখো 97কে লিখতে পারো 10-এর গুণিতক আকারে যদি লিখতে যাই তাহলে কী পাবো? 90 প্লাস 7। কারণ 90টা হচ্ছে 10-এর গুণিতক, আর এখানে 7টা হচ্ছে এক্সট্রা। তাহলে 90 থাকলো। এবার দেখো যে এক্সট্রা সংখ্যাটা আছে কত? 7 আছে, অর্থাৎ 5 থেকে বেশি। আর 5 থেকে বেশি থাকলে 10, যদি আমরা 5 থেকে বেশি থাকলে 10 যোগ করতে হবে, মানে কার সঙ্গে? 90-এর সঙ্গে, ঠিক আছে? যে 90-এর সঙ্গে কী যোগ করতে হবে? যে 0 যোগ করতে হবে না 10 যোগ করতে হবে? তো যেহেতু এটা 7 থেকে 5 থেকে বেশি আছে, তাহলে 10 যোগ করতে হবে। তো 90 আর 10 যোগ করলে কত হয়? 100। তাহলে 100 হয়ে গেল। একই রকমভাবে 38 থেকে লিখতে পারো 30 প্লাস 8। এই 8টাও কিন্তু 5 থেকে বেশি, তাহলে আমাকে কত যোগ করতে হবে? 10 যোগ করতে হবে। কার সঙ্গে? 30-এর সঙ্গে। আর 30 আর 10 যোগ করলে কত হয়? 40। আর এখানে কী আছে? 97 মাইনাস 38। তো 97 মাইনাস 38 মানে কি? 100 মাইনাস 40। তাহলে 100 থেকে 40 বাদ দিলে কত হচ্ছে? 60 হচ্ছে। তাহলে এরা কি বলেছে? সঠিক বলেছে। আর 60ই অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হবে কী বলো তো? সত্য হবে। নেক্সট 3 নম্বর বলেছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a একক এবং প্রস্থ b একক। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য a একক এবং প্রস্থ b একক হলে আয়তক্ষেত্রের পরিসীমা হবে 2 ইন্টু a প্লাস b। ঠিক আছে? এটাও কী হবে? সত্য হবে। কারণ আমরা আয়তক্ষেত্রের পরিসীমা জানি কি? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আর এখানে তোমার দৈর্ঘ্য দেওয়া আছে a একক এবং প্রস্থ দেওয়া আছে b একক। তাহলে দৈর্ঘ্যর জায়গায় a, প্রস্থ জায়গায় b বসালাম। তাহলে কী পেলাম? 2 ইন্টু a প্লাস b একক। তাহলে এর অ্যান্সারটা কী হবে? সত্য হবে। নেক্সট 4 নম্বর দেখো। 4 নম্বর কোশ্চেন বলেছে যে 2 সেমি, 3 সেমি এবং 4 সেমি রেখাংশ দ্বারা একটি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তো নোট হিসাবে একটা জিনিস তোমাদের বলবো, যে আমরা ত্রিভুজ কখন আঁকতে পারবো, একটা ত্রিভুজ অঙ্কন করা কখন সম্ভব। তো একটা ত্রিভুজ তখনই আঁকতে পারবো যে 3টা বাহুর মধ্যে, একটা ত্রিভুজের 3টা বাহুর মধ্যে সবথেকে যে ছোট 2টা বাহুর দৈর্ঘ্য আছে, সেই 2টা বাহুর দৈর্ঘ্যর যোগফল যদি বৃহত্তম বাহুর অপেক্ষা বড় হয়, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। আদারওয়াইজ ত্রিভুজ আঁকা সম্ভব নয়। তো নোট হিসাবে লিখে দেবে যে যদি ক্ষুদ্রতম বাহু দুটির সমষ্টি বা যোগফল বৃহত্তর বাহুর অপেক্ষা বড় হয়, তাহলে সেক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। তো এখানে দেখো যে 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। তো সব থেকে ছোটো 2টা বাহুর দৈর্ঘ্য হচ্ছে কি? 2 আর 3। আর এই 2 আর 3 যোগ করছি, তাহলে যোগ করলে কত পাচ্ছি? 5, যেটা বড় বাহু থেকে বড় হচ্ছে। তার মানে কি হবে? এটা সত্য হবে। এক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব। তারপরে নেক্সট 4 নম্বর। আর 4 নম্বর কোশ্চেনের অ্যান্সারগুলো করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এবং তোমাদের বলবো হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি জয়েন হতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে 8145150357, ঠিক আছে? এই হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা নিজের নাম, স্কুল এবং ক্লাস 6 লিখে পাঠাবে। তাহলে আমি একটা গ্রুপ তৈরি করছি, সেই গ্রুপে তোমাদের জয়েন করে দেবো। সেখানে তোমরা তোমাদের কোশ্চিন সেন্ড করতে পারবে, সেই কোশ্চিন অ্যান্সার সেখানে দেওয়া হবে, ঠিক আছে? তো শুরু করা যাক 4-এর 1 নম্বর। 4-এর 1 নম্বর কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। ভালো করে তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস করবে।
যে বলেছে যে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 8 এবং 280 হলে এবং একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত সেটা বের করতে বলেছে। ঠিক আছে, তো অপর সংখ্যাটি যদি দুটি সংখ্যার যদি দুটি সংখ্যার লসাগু এবং গসাগু দেওয়া থাকে এবং একটি সংখ্যা দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে অপর সংখ্যাটির ফর্মুলা হয়, আমরা জানি যে অপর সংখ্যাটির ফর্মুলা হবে লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা। তো এখানে দুটি সংখ্যার গসাগু দেওয়া আছে 8, লসাগু দেওয়া আছে 280 এবং একটি সংখ্যা দেওয়া আছে 56, তাহলে অপর সংখ্যাটি হবে লসাগু গুণিত গসাগু বাই একটি সংখ্যা। আর প্রত্যেকটা মান দেওয়া আছে এখানে, তাহলে গসাগু ইন্টু লসাগু, তাহলে লসাগু কত এখানে যে গসাগু হচ্ছে তোমার 8 এবং লসাগু হচ্ছে তোমার 280, তাহলে লসাগু কিন্তু গসাগু লিখেছি, তাহলে 8 গুণিত 280, কোনো এখানে প্রথমে 280 লিখতে হতো, কোনো প্রবলেম নাই, যে 2 গুণিত 3 যা 3 গুণিত 2 সেটাই, ঠিক আছে। তাহলে 8 গুণিত 280 বাই 56, 7 8 কত 56, আর তার সাথে কত 28, আর একটা শূন্য এক্সট্রা আছে 40, তাহলে অপর সংখ্যাটি হয়ে যাবে কত 40 হবে। আশা করছি বুঝাতে পেরেছি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন বলেছে যে তোমার কাছে 15 মিটার লম্বা একটি সাদা ফিতে আছে। বলছে তোমার কাছে 15 মিটার লম্বা একটি সাদা ফিতে আছে, আর তা থেকে বলছে 1/3 অংশ কেটে নিলে, তা থেকে যদি 1/3 অংশ কেটে নিই তাহলে কত মিটার ফিতে পড়ে থাকবে সেটা হিসাব করতে বলেছে। তাহলে মোট ফিতের পরিমাণ ছিল কত 15 মিটার, তাহলে ফিতে কেটে নিলাম কত, মোট ফিতের 1/3 অংশ, তাহলে 15 ইন্টু 1/3 সমান কত 5 মিটার। তাহলে মোট ফিতে ছিল 15 মিটার, আমরা কেটে নিলাম কত 5 মিটার, তাহলে এখন কত মিটার পড়ে থাকবে, এখন পড়ে থাকবে 15 - 5 সমান কত 10 মিটার। ওকে, তারপরে নেক্সট 3 নম্বর, যে বড় থেকে ছোট অর্থাৎ অধক্রমে সাজাও। অধক্রমে মানে হচ্ছে কি বলতো, বড় থেকে ছোট। তো এখানে দশমিক আকারে দেওয়া আছে, দেখো 0.88, 0.45, 8.45 এবং 0.8217। তো একটা লাইন আর করবে, যে দেখবে তোমরা যে দশমিকের পরে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, এই সংখ্যাগুলোর দশমিকের পরে সব থেকে হাইস্ট, সব থেকে বেশি কোন সংখ্যাটা আছে, কত সংখ্যা আছে এখানে, সব থেকে কত 4টা সংখ্যা আছে। দশমিকের পরে সব থেকে বেশি সংখ্যা আছে কটা 4টা, তাহলে প্রত্যেকটা দশমিক সংখ্যাটাকে আমরা কি করব, দশমিক পরে 4টা লিখব। আর সেটা করার নিয়ম হচ্ছে শূন্য, যত তুমি দশমিকের পরে, দশমিকের কোনো সংখ্যার পরে ইচ্ছা করছে তুমি কিন্তু শূন্য বাড়াতে পারো। তাহলে 0.88কে লিখতে পারো 0.88 বা 8800, এখানে লিখতে পারো কত 0.4500, কারণ দশমিকের 4টা করছি আমরা, তাহলে 8.4500, আর এটা তো দেওয়া আছে। এবার দেখো যে আমাকে কি বলেছে, বড় থেকে ছোট। তো দেখো প্রথমে এখানে কত 0 দশমিক, এখানেও 0 দশমিক, এখানেও 0 দশমিক, কিন্তু এখানে কত হচ্ছে 8, তাহলে সব থেকে বড় কোনটা হচ্ছে এখানে, এই সংখ্যাটা হচ্ছে, তাহলে 8.45, এর পরিপ্রেক্ষিতে কোনটা লিখছি আমরা 8.45 গ্রেটার দেন, এবার এটা বাদ, বাকি তিনটে দেখো এখানেও 0, এখানেও 0, এখানেও 0, তারপরে এখানে দেখো কত আছে, বা দেখো 8800, এখানে 4500, এখানে 8217, তাহলে সব থেকে বেশি কোনটা 8800 সব থেকে বেশি, তাহলে এর পরিপ্রেক্ষিতে কোনটা হচ্ছে 0.88, তো 0.88 গ্রেটার দেন, এটা এখানে তো 4500, এখানে কত 8217, তাহলে এটা থেকে এটা সব থেকে বেশি, আর এটার পরিপ্রেক্ষিতে কী আছে ওটাই আছে, মানে 0.8217 গ্রেটার দেন লাস্টে কত 0.45। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো, 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমার কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, এই অঙ্কটা তোমরা ভালো করে প্র্যাকটিস করে নিও। যে 2794613 এর সংখ্যাটি 9-এর স্থানীয় মান, 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য, পার্থক্য মানে হচ্ছে বিয়োগফল, অর্থাৎ 9-এর যা স্থানীয় মান পাবো এবং প্রকৃত যে মানটা পাবো সেটার বিয়োগফল বের করতে বলেছে। তো যে সংখ্যাটি দেওয়া আছে এই সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান, তো 9-এর স্থানীয় মান কীভাবে লিখবো, যে 9 সংখ্যাটা বসাবো এবং 9-এর পরে কয়টা সংখ্যা আছে গুণন, 9-এর পরে দেখো যে 5টা সংখ্যা আছে, ঠিক আছে, তাহলে এখানে কী নেবো 9-এর পরে 5টা শূন্য নেব। আর প্রকৃত মান কোনটা, কোনো সংখ্যার প্রকৃত মান হচ্ছে ওই সংখ্যাটাই, যে সংখ্যার প্রকৃত মান বের করতে বলবে ওই সংখ্যাটাই হচ্ছে তার প্রকৃত মান। তাহলে 9-এর প্রকৃত মান কত হবে, তাহলে 9-এর প্রকৃত মান হচ্ছে 9, আর এই দুটার পার্থক্য অর্থাৎ বিয়োগফল বের করতে বলেছে। তো বিয়োগ করলে দেখো কত হচ্ছে আমার, যে 10 থেকে 9 বাদ দিলে 1 চলে আসলো, 10 থেকে 1 বাদ 9, 10 থেকে 1 বাদ 9, এভাবে
আমরা পাচ্ছি কত, এই সংখ্যাটা, ঠিক আছে, মানে 8,99,991। নেক্সট 5 নম্বর কোশ্চিন দেখো। 5 নম্বর কোশ্চিন বলেছে যে দুটি সংখ্যার বিয়োগফল। এই অঙ্কটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে প্র্যাকটিস করবে এই অঙ্কটাও। যে বলেছে যে দুটি সংখ্যার বিয়োগফল এতটি, একটি সংখ্যা এতটি হলে অপর সংখ্যাটি কত। একটা জিনিস মাথায় রাখবে, যখন দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে এবং একটি সংখ্যা দেওয়া আছে, সেক্ষেত্রে অপর সংখ্যাটি কিন্তু দুটা হতে পারে, ঠিক আছে। কীরকম দেখো, যে কী কী দেওয়া আছে, যে দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে এতটি এবং একটি সংখ্যা দেওয়া আছে এতটি, তাহলে অতএব অপর সংখ্যাটি হবে। তো বিয়োগফল দেওয়া থাকলে গেলে অপর সংখ্যাটি হবে, একবার কি করব, দুটাকে যোগ করব, ঠিক আছে। তো যোগ করলে আমরা কত পাচ্ছি দেখো, যে অতএব অপর সংখ্যাটি হবে এটা প্লাস এটা, তাহলে অর্থাৎ কত হচ্ছে 5,88,80,215। এই যোগটা এখানে করেছি, তোমরা একবার দেখে নেবে। অথবা এটাও অ্যান্সার হবে যে আমরা যদি এই তোমার 3,05,29,180 থেকে যদি আমরা 2,83,000 তোমার 2,83,05,103 বিয়োগ করে যেটা পাবো সেটাও একটা অ্যান্সার। আর বিয়োগ করে পাচ্ছি আমরা কত, এই সংখ্যাটা পাচ্ছি। আর বিয়োগটা আমরা কী করেছি, এখানে করেছি, তোমরা একবার দেখে নাও, ঠিক আছে। তাহলে অ্যান্সার এটাও হতে পারে অথবা এটাও হতে পারে, তোমরা এইভাবে সম্পূর্ণ করবে, ঠিক আছে। যদি একটা এখান থেকে রেখে দাও, কিন্তু সেক্ষেত্রে কিন্তু তোমরা কিন্তু নম্বর তোমাকে 2-2 দিবে না, ঠিক আছে। তারপরে নেক্সট 6 নম্বর দেখো। 6 নম্বর কোশ্চেন বলেছে যে চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। চিহ্ন ও প্রতীক দিয়ে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করো। কী আছে, এক্সের 3 গুণের থেকে 8 বিয়োগ। তাহলে এক্সের 3 গুণ, এক্সের 3 গুণ মানে হচ্ছে যে এক্স ইন্টু 3, এক্সের 3 গুণ মানে হচ্ছে এক্স ইন্টু 3, এক্স ইন্টু 3, আর এক্স ইন্টু 3 মানে হচ্ছে কত, 3x। তাহলে এক্সের 3 গুণ কত, 3x, থেকে 8 বিয়োগ, বিয়োগ মানে কি, -8। তাহলে অ্যান্সার হবে কি বলো তো, 3x - 8। তারপরে 7 নম্বর কোশ্চেন কী বলেছে দেখো। 7 নম্বর কোশ্চেন বলেছে যে পুকুর থেকে তীর্থ যতগুলি মাছ ধরেছে, পুকুর থেকে তীর্থ যতগুলি মাছ ধরেছে, বলছে পার্থ তার থেকে 5টি মাছ বেশি ধরেছে। তাহলে পার্থ কতগুলি মাছ ধরলো তার তীর্থে ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করো। তাহলে এখানে কিন্তু তীর্থের কতগুলি মাছ ধরেছে সেটা বলেনি, এখানে বলেছে পার্থ মাছ ধরেছে তীর্থর থেকে 5টি বেশি, ঠিক আছে। তাহলে তীর্থ জানতে হবে, তো ধরে নেব যে তীর্থ মাছ ধরেছে কটা, এক্সটি। তীর্থ যদি মাছ এক্সটি ধরে, তাহলে পার্থ কত ধরবে, তার থেকে 5টা বেশি, অর্থাৎ x+5। তাহলে অতএব পার্থ মাছ ধরলো সমান সমান x+5টি। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট 8 নম্বর কোশ্চিন দেখো। আর 8 নম্বর কোশ্চিন অ্যান্সারটা করার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটা নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ওকে। তো বলেছে 8 নম্বর কোশ্চিন যে সমকোণী ও স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে। তো প্রথমে সমকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, অর্থাৎ কি বলতো 90 ডিগ্রি, যে ত্রিভুজের একটা কোণ অন্তত 90 ডিগ্রি হতে হবে, তাহলে সেই ত্রিভুজটাকে আমরা কি বলবো, সমকোণী ত্রিভুজ বলবো। সমকোণী ত্রিভুজের চিত্র কিন্তু এরকম হবে, ঠিক আছে। স্থূলকোণী ত্রিভুজ কাকে বলে, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ, যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। একটি কোণ স্থূলকোণ মানে কি, 90 থেকে বড়, 180 থেকে ছোট। তাহলে এই যে চিত্রটা রেখেছি দেখো, যে একটা কোণ স্থূলকোণ আছে, কারণ 180 থেকে বেশি আছে। তাহলে স্থূলকোণী ত্রিভুজের যে ত্রিভুজের একটি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে। নেক্সট 5 দাগে দেখো। 5 দাগে বলেছে যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। আমরা কিন্তু এখানে যে কটা থাকবে সবটারই কিন্তু অ্যান্সার করব। তো সলভ করতে বলেছে, আমি কিন্তু সলভ করার নিয়ম, সলভ করার রুলসটা কিন্তু তোমাদের প্রথম ক্লাসে, ঠিক আছে, প্রশ্নবিচিত্রার প্রথম যে সেটটা ছিল সেই সেটের আমি কিন্তু একটা সরল অঙ্ক ছিল, সেই সরলের অঙ্কে কিন্তু সেখানে আমি কিন্তু বদমাস রুলস কীভাবে করতে হয় সেটা আমি কিন্তু সেখানে তোমাদের শিখিয়েছি। তো তোমরা প্রথম ভিডিওটা তোমরা দেখে নিও সেখানে। তো সলভ করতে হবে, সলভ করতে গেলে তো প্রথমে আমাকে কি করতে হবে, বন্ধনী কাজ করতে হবে। কোন বন্ধনী, রেখা বন্ধনী। তো রেখা বন্ধনী কোথায় আছে এখানে দেখবো প্রথমে।
তো প্রথমে রেখাবন্ধনী আছে এই জায়গাটায়। আর তোমাদের বলে দিই যে এই কোশ্চেনটা তোমাদের প্রশ্নবিতে ভুল টুকা আছে, ঠিক আছে? যে ওখানে গুণ চিহ্ন ছিল, গুণের জায়গায় কী হবে, যোগ চিহ্ন বসবে, ঠিক আছে? তাহলে আমাদের কাজ হচ্ছে প্রথমে রেখাবন্ধনী কষ, বাকি যা আছে তা রেখে দিলাম, বাকি যে আছে তা রেখে দিলাম। তাহলে 11+3, 11+3 কত, 14। আর 14 গুণিত 4 ভাজক 9, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট ক্লোজ, ভাজক 2/9, যা আছে তা রেখে দিলাম। এ লাইনে কী করছি, যা আছে তাই রাখছি, শুধুমাত্র কী করছি যে 110 মাইনাস, এবার এই দেখো প্রথম ব্র্যাকেট, প্রথমে রেখাবন্ধনীর পরে প্রথম ব্র্যাকেট করতে হয়, এবং প্রথম ব্র্যাকেটের মধ্যে দেখো যে একটা মাইনাস আছে, গুণ আছে। তো আমাদের বদমাস রুলস অনুযায়ী প্রথমে আমাকে বিয়োগের আগে গুণ করতে হবে। তো 14কে 4 দিয়ে গুণ করলে আমরা কী পাবো, 56, ভাজক যা আছে রেখে দিলাম। আর এটা তোমার যেহেতু এক্সট্রা করে আছে তার জন্য এর কাজ প্রথমে করতে হবে ভাগের থেকে। তাহলে এর মানে হচ্ছে গুণ, তাহলে 9 দিয়ে কত, 18, 4 গুণিত তোমার 24 মাইনাস, এবার দেখো এখানে এটা কিন্তু ফার্স্ট ব্র্যাকেটে আছে 110 মাইনাস 56, তাহলে আর বিয়োগ করতে হবে। 110 থেকে 56 বাদ দিলে 54, ভাজক 9, যা আছে থাকলো। আবার আমাকে কী করতে হবে, ফার্স্ট ব্র্যাকেট নেই কিন্তু সেকেন্ড ব্র্যাকেট আছে, প্রথমে সেকেন্ড ব্র্যাকেটের কাজ, বাকি যা আছে থাকলো। 54কে 9 দিয়ে ভাগ করলে আমরা কী পাবো, 6 পাবো, ভাজক 18 আছে থাকলো। আবার কোনো ব্র্যাকেট না থাকলে লাস্টে কত, থার্ড ব্র্যাকেট, 4 গুণিত 24 মাইনাস 6 মানে কত, 18, ভাজক 18। এবার প্রথমে গুণের থেকে ভাগের কাজ প্রথমে করতে হয়। তাহলে 4 গুণিত 18 ভাজক 18 মানে হচ্ছে 1। তাহলে 4 গুণিত 18 ভাজক 18 মানে 1। তাহলে 4 গুণিত 1 সমান সমান কত, 4। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো, 4 হবে। 2 নম্বর ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? এই অঙ্কটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো কোশ্চেন, তোমরা ভালো করে প্র্যাকটিস করে নেবে আর ভালো করে বুঝবে, বুঝার চেষ্টা করবে। বলছে 360 বিঘা জমি, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে চারটি ট্র্যাক্টর লাগে। 330 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্র্যাক্টর লাগে। তাহলে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কতটা ট্র্যাক্টর লাগবে সেটা হিসাব করো। এই অঙ্কটা তোমরা ঐকিক নিয়মে করতে পারো, যেহেতু এখানে কোনো উল্লেখ করেনি কোন নিয়মে করতে হবে, তোমরা ঐকিক নিয়মে করতে পারো, বা আমি যেটা করাচ্ছি সেটাও করতে পারো, ঠিক আছে? তো ছক করো প্রথমে। ছক কী হবে, আমার যেটা চাইবে, যেটা অ্যান্সার চাইবে সেটা সবসময় শেষে লিখবে। ট্র্যাক্টর সংখ্যা চেয়েছে, সময় আছে দেওয়া, আর কি দেওয়া আছে, জমির পরিমাণ দেওয়া আছে। তো প্রথমে দেখো যে আজ 360 বিঘা জমি 20 দিনে 4টি ট্র্যাক্টর করতে পারছে, তো সেটা লিখলাম 360 20 4। তাহলে 1800 বিঘা জমি 10 দিনে কতটা ট্র্যাক্টর লাগবে সেটা বের করতে বলেছে। এবার দেখো আমার কিন্তু সম্পর্ক, এই যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো প্রথমে আমাকে সম্পর্ক জানতে হবে। সম্পর্ক যদি তুমি বার করতে পেরে যাও তাহলে অঙ্ক তোমার হাতের মুঠোয়। তো এখানে দেখো যদি সময় স্থির থাকে, ধরো যে সময় নেই, তখন 360 বিঘা জমি চাষ করতে 4টা ট্র্যাক্টর লাগে। 360 বিঘা জমি চাষ করতে ট্র্যাক্টর সংখ্যা লাগে 4টি। তাহলে জমির পরিমাণ দেখো বেড়ে যাচ্ছে, 360 থেকে কত হয়ে গেল, 1800 হয়ে গেল। তাহলে জমির পরিমাণ যখন বেড়ে যাচ্ছে তখন ট্র্যাক্টরের সংখ্যা কম লাগবে না বেশি লাগবে, বেশি লাগবে, অবশ্যই বেশি লাগবে, কারণ জমির পরিমাণটা বেড়ে যাচ্ছে। যখন দেখো যে জমির পরিমাণও বাড়ছে এবং ট্র্যাক্টরের সংখ্যাও বাড়ছে, যদি দুটোই বাড়ে তাহলে সেক্ষেত্রে কী হবে, সরল সম্পর্ক হবে, বা দুটোই যদি কমে তাহলে সেক্ষেত্রেও সরল সম্পর্ক হবে। আর একটা বাড়ছে একটা কমছে মানে কী হবে, ব্যস্ত সম্পর্ক। তো যেহেতু এখানে জমির পরিমাণ বাড়লে গেলে ট্র্যাক্টর সংখ্যাও বাড়ছে, তাহলে জমির পরিমাণের সঙ্গে ট্র্যাক্টর সঙ্গে কী হবে, সরল সম্পর্ক হবে। এবার ধরো আমরা যদি জমির পরিমাণটা যদি স্থির রেখে দিই, বাদ দিয়ে দিই, তাহলে এই দুটোর মধ্যে সম্পর্ক কী হবে। তো 20 দিনে 4টা ট্র্যাক্টর যদি লাগে, 20 দিনে তোমার কী বলো তো, 4টা ট্র্যাক্টর যদি লাগে তাহলে 10 দিনে কত লাগবে, সময়টা কমিয়ে দিলাম, সময় কমিয়ে গেলে ট্র্যাক্টরের সঙ্গে কী হবে, বেশি লাগবে, কারণ আমাকে 20 দিনের জায়গায় 10 দিনে আমাকে শেষ করতে হবে। তাহলে অবশ্যই আমাকে কী করতে হবে, ট্র্যাক্টর সংখ্যা বাড়াতে হবে। তাহলে এটা কমছে আবার ট্র্যাক্টর সংখ্যা বাড়ছে, তাহলে এক্ষেত্রে কী হবে, ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ সময়ের সঙ্গে ট্র্যাক্টরের কী হবে, সময়ের সঙ্গে ট্র্যাক্টরের সম্পর্ক হচ্ছে ব্যস্ত সম্পর্ক। এবার যখন আমরা সম্পর্ক পেয়ে গেলাম তাহলে অতএব দিয়ে লিখবো, অতএব নির্ণেয় ট্র্যাক্টরের সংখ্যা সমান, এটা যা আছে সেটা থাকবে এভাবে 4 গুণিত। এবার দেখো এটার সঙ্গে কিন্তু আমরা কী পেয়েছিলাম, সরল সম্পর্ক পেয়েছিলাম। যেহেতু সরল সম্পর্ক পেয়েছিলাম তাহলে আমরা কী করবো, 360/18 লিখবো, মানে 4 গুণিত 300, সরি, সরল সম্পর্ক হলে কী বলো তো, উল্টিয়ে বসবে, নিচেরটা উপরে হবে আর উপরেরটা নিচে হবে, ঠিক আছে? তাহলে কী হবে, 1800/360 গুণিত, এটা যেহেতু ব্যস্ত সম্পর্ক তাহলে সেম থাকবে, মানে 20/10ই থাকবে। এবার এগুলোকে আমি কাটাকাটি করে দেখো কত হচ্ছে অ্যান্সার, কাটাকাটি করে অ্যান্সার হবে 40, ঠিক আছে? কীভাবে কাটলাম,
যে একটা শূন্য কেটে যাচ্ছে, এখানকার একটা শূন্য এখানে শূন্য কেটে গেল। তুমি যেভাবে আমি অন্যভাবে কেটেছি। এখানকার শূন্য এখানকার শূন্য, এখানকার একটা এখানকার একটা এখানকার দুটা এখানকার দুটা, ঠিক আছে। দেখো কিভাবে কাটলাম, এখানে আমি একবার দেখিয়ে দিচ্ছি যে 1800/360 গুণিত 20/10। এই শূন্য এই শূন্য, এখানকার একটা কাটছে, ঠিক আছে। এবার দেখো 4 9 কত 36, আবার 9 2 কত 18, তার সঙ্গে একটা শূন্য আছে থাকলো। এবার 20 × 2 কত হবে 40, অতএব অ্যান্সার হবে কত 40। অতএব লিখে দিবে যে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে 40টি ট্র্যাক্টর লাগবে, ঠিক আছে। নেক্সট কোশ্চিন, এবং এই ভিডিওর এই সেটের 2 নম্বর সেটের, মানে আলিপুরদুয়ার হাই স্কুল যে এইচএস যে স্কুলটা আছে সেই সেটের তোমার লাস্ট কোশ্চিন, ঠিক আছে। আর লাস্ট কোশ্চেনের অ্যান্সারটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে। আর নেক্সট ভিডিও পাবে তোমরা নেক্সট বুধবার সকাল 8টার সময়, ঠিক আছে। 8 AM তোমরা 3 নম্বর সেটের ভিডিওটা কিন্তু পেয়ে যাবে। তো এখানে বলেছে পাশের বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস ড্যাশ সেমি। এটা একটা চিত্র দেওয়া আছে, যে এই চিত্রের ব্যাস কাকে বলে সেটা আমরা প্রথমে জানবো। কোনো বৃত্তের ব্যাস হচ্ছে যে কেন্দ্র বরাবর যে সরলরেখাংশটা দুটো পরিধিকে ছেদ করছে, অর্থাৎ দুটো পরিধির ছেদ বিন্দু দুটো পরিধির কোনো বিন্দুকে যদি আমরা যোগ করে দিই কেন্দ্র বরাবর, তাহলে সেই সরলরেখাটাকে আমরা কি বলবো ব্যাস বলবো, ঠিক আছে। অর্থাৎ এটা ব্যাস, কেন্দ্র বরাবর যে সরলরেখাটা যাবে সেটা হচ্ছে ব্যাস। তো বর্গক্ষেত্র 4টি বাহুর দৈর্ঘ্য কি সমান, চারদিকে সমান থাকে। তাহলে এটা যদি বর্গক্ষেত্র হয়, তাহলে এটা যদি 8 সেমি হয় বা এটা যদি 8 সেমি হয়, তাহলে এইটুকুটা কত হবে, এটাও 8 সেমি হবে। আর ওটাই হচ্ছে ব্যাস, তাহলে বৃত্তাকার ক্ষেত্রে ব্যাস হয়ে যাবে কত 8 সেমি হবে, ঠিক আছে। এইগুলো আমাদের 2 নম্বর সেটের প্রশ্নবিদ্যা ক্লাস 6-এর ম্যাথামেটিক্সের 2 নম্বর সেটের আলিপুরদুয়ার হাই স্কুলের কোশ্চেনের ম্যাথামেটিক্সের সমস্ত কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে। এবং শেষে বলবো, তোমাদের চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যেন পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।